আজ আপনারা শুনবেন বুদ্ধদেব গুহ লেখা নিনি কুমারীর বাঘ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত এবং এর প্রচ্ছদটি তৈরি সুব্রত গঙ্গোপাধ্যায়ের। এখন অবধি আপনারা শুনেছেন ওড়িশার সাম্বপানিতে যাওয়ার একটা নেমন্তন্ন পেয়ে রিজুদা, ভটকাই আর তিতির সেই বিষয়ে কিছু আলোচনা করছিল। নিনি কুমারীর বাঘ এই হচ্ছে তাদের আলোচ্য বিষয়। সাম্বপানি, যেখান থেকে তাদের নেমন্তন্ন এসছে, সেই রাজ্যের রাজকুমারীর নাম ছিল নিনি। ৮০ বছর বয়সে শিকার করার আনন্দে মাচায় উঠে দুপুরবেলা একটি বাঘকে তিনি গুলিবিদ্ধ করেন এবং তার ধারণা হয় বাঘটির বুকে গুলি লেগেছে। তিনি অন্যান্য শিকারীদের সেখানে যেতে বারণ করেন এবং বলেন পরদিন সকালে সেই বাঘের মৃতদেহ যেন বের করে আনা হয়। কিন্তু পরদিন সকালে শিকারীরা সেখানে গিয়ে দেখে বাঘটি আহত হয়েছে মাত্র, একটি রক্তের রেখা উঁচু পাহাড়ের ওপারে চলে গেছে। সেই থেকে আজ ১০ বছর বাঘটি প্রচুর মানুষকে খেয়েছে, হত্যা করেছে, কিন্তু তাকে কেউ হত্যা করতে পারেনি। সেই গুরুদায়িত্ব এসে পড়েছে এবার রিজুদার ঘাড়ে। সাম্বপানি যাবার পর সেখানে কি হলো এবার সেটাই শোনা যাক। বন বাংলোতে ভটকাই এখন ঘুমোচ্ছে ওর বিছানাতে, একেবারে কৃষ্ণনগরের চূর্ণী নদীর কাদা হয়ে কম্বল মুড়ে। মধ্যে বাংলোর ডাইনিং কাম সিটিং রুম, আর ওপাশের ঘরে রিজুদা শুয়েছে। যে কোনো বন বাংলোর এই ঘরগুলো যেমন, মানে ভালো কি মন্দ তা ধর্তব্যই নয়, আসল হচ্ছে বারান্দা। সারা দিন সারা রাত বারান্দাতে বসেই কাটিয়ে দেওয়া যায়। আহা, কি সব চওড়া চওড়া বারান্দা, কি সব পুরনো দিনের ইজি চেয়ার। বারান্দার সাইজ যে বাড়ির যত ছোট, সেই বাড়ির মানুষদের মনই ঠিক সেই সাইজের। কথাটা অবশ্য মিস্টার ভটকাইয়ের, উনি মধ্যে মধ্যেই এরকম বাণী দিয়ে থাকেন। রিজুদার সঙ্গেও তো সমানে ত্যান্ডাই ম্যান্ডাই করে যাচ্ছে। ওর কথা শুনে আমি তো ভয়েই মরি। রিজুদার সঙ্গে অমনভাবে কথা বলার সাহস তিতিরের তো বটেই, আমারও কখনো হবে না। পূর্ব আফ্রিকার সেই রুয়াহা নদীর উপত্যকাতে আমি যখন প্রায় হাতে পায়ে ধরেই পরের বারের অভিযানের ভটকাইকে সঙ্গে রাজি করাতে যাই রিজুদাকে, তখন কি আর জানতাম যে ও এমন ত্যান্ডাই ম্যান্ডাই করবে, ডোন্ট কেয়ার ভাব দেখাবে? কিন্তু এমন সব জানতা ভাব করলে ওর মামা তো দাদা ঘন্টেদার কাছে কোনো ক্রমে পাঠিয়ে পটিয়ে আনা জিন্স আর নর্থস্টার জুতোর শুদ্ধ ও নির্ঘাত বাঘের পেটে যাবে, কোনো দেবতাই ঠকাতে পারবে না। মাঝখান থেকে আমার অবস্থা হবে মরারও বাড়া। মাসিমাকে গিয়ে কোন মুখে বলবো যে মাসিমা, আমা হেন বীর এবং বিশ্ববিখ্যাত রিজু বোস সঙ্গে থাকা সত্ত্বেও ভটকাই নিনি কুমারীর বাঘের মেনু কার্ডে উঠে গেছে। আইটেমের নামটা কালকে ভটকাই নিজেই ভেবে টেবে ঠিক করেছে, স্পেশাল ফ্লেশ ডিলাইট, কেষ্টনগর সিটি শ্যামবাজার। ফক্কর বলে ফক্কর। আমি জিজ্ঞেস করেছিলাম কৃষ্ণনগর সিটি তো যথেষ্ট ছিল, আবার শ্যামবাজার কেন? ও ঠোঁট দুটো গোল গোল করে ছোট করে ফেলে বলেছিল, মান্তু, আজকাল মেয়েরা লেকে না, শ্যামলী চট্টখণ্ডী ঘোষ অথবা নমিতা বোস বাইসন। আমি বললাম, সে তো বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি আর স্বামীর বাড়ির পদবি আলাদা আলাদা বোঝাতে, তুই কি মেয়ে? ভটকাই বলেছিল, ইডিয়েট, ব্যাপারটা হচ্ছে বাড়ির, সেটাই আসল। কৃষ্ণনগর সিটি ছিল বাপের বাড়ি, এখন শ্যামবাজারের মামার বাড়ি আমার নিবাস। শাকিন দাগ নম্বর, খতের নম্বর, যাই বল। তবে বাপের বাড়ির পরিচয় হাপিস করতে বলিস কোন আক্কেলে? আমি আর কথা বাড়াইনি। সকালবেলা ঘুম ভাঙল একটা ক্রো ফ্রোজেন পাখির জবরদস্ত ডাকে।
বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেই করছিল না। জানলা দিয়ে রোদ এসে পড়েছে কম্বলের পায়ের কাছে। ক্লোরোফিল ভরপুর ঘন সবুজ গাছগাছালির মধ্যে প্রতিবিম্ব হয়ে সে রোদ আসছে। কি গভীর শান্তি চারিদিকে! কে বিশ্বাস করবে আমরা এখানে এসেছি মৃত্যুর সঙ্গে মল্লযুদ্ধ করতে? চোখ মুখ ধুয়ে বাইরের বারান্দাতে এসেই দেখি রিজুদা। বারান্দায় যেখানে রোদ লুটিয়ে পড়েছে সেইখানে পায়জামা পাঞ্জাবির ওপর শাল জড়িয়ে বসে দূরের পাহাড়ের মাথায় যে দুর্গের ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, ঝকঝকে রোদে মোড়া নীল আকাশের ফ্রেমে বাঁধানো কোনো ছবিরই মতো সেই পোড়ো দুর্গটির দিকে চেয়ে বারান্দার থামে দু পা তুলে দিয়ে পাইপ খাচ্ছে। মিস্টার ভটকাই বন্দুক রাইফেলগুলো নিয়ে পড়েছে। রাইফেলগুলোর নল থেকে পুলস্রো দিয়ে টেনে টেনে তেল পরিষ্কার করছে, আর দোনলা বন্দুকগুলো নল পরিষ্কার করছে ফ্ল্যানেল জড়ানো ক্লিনিং রড দিয়ে। আমাকে দেখেই ভটকাই তাচ্ছিল্যের গলায় বলল, কী রে রুদ্রবাবু, আমার যোগব্যায়াম তো শেষই। মায়ের সর্ষের তেল গায়ে মেখে চান পর্যন্ত শেষ, তোর এতক্ষণে ঘুম ভাঙল? ম্যানিটার বাঘ মারতে এসেছিস তুই? রিজুদা কি যেন ভাবছিল, বিরক্ত হয়ে বলল, এই তোরা সকাল থেকেই দুজনে মোরগা লড়াই শুরু করিস না তো। যা রুদ্র, তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে চান সেরে নে। আমিও যাচ্ছি আমার বাথরুমে। ঠিক 8টাতে ব্রেকফাস্ট দিতে বলেছি জগবন্ধুকে। তুই চান করতে যাবার সময় একটু তাড়া দিয়ে যাস। বালাবাবুও খাবে না আমাদের সঙ্গে, খেয়েই বেরিয়ে পড়বো আমরা। চা ঢাললাম আমি কাপে পট থেকে। রিজুদাকে বললাম, তুমি নেবে আর? রিজুদা অন্যমনস্ক গলায় বলল, দে 1 কাপ। ওই পাখিটার ওড়িয়া নাম জানিস? বলতো কি? ভটকাই ক্রো ফ্রোজেন্টের ডাকের দিকে আমার মনোসংযোগ আকর্ষণ করে বলল, সাহস কত, যেন পরীক্ষা নিচ্ছে আমার। দুদিনের বৈরাগী ভাত রে কয় অন্ন, যার দৌলতে এখানে আসা তারই লেকপুল করছে। জানি না, আমি তাচ্ছিল্যের গলায় বললাম। জানলেও কুম্ভাটুয়া, আমি জানি। ভটকাই চোখে মুখে অসীম কৃতিত্ব জ্বালিয়ে বলল। রিজুদা আমাদের ঝগড়াতে কোনো পক্ষকেই সমর্থন না করে চুপ করে কি যেন ভাবছিল। সামনের ওই পাহাড়টার নাম যে কুচিলা খাঁই তা তো জানিস, কিন্তু কুচিলা খাঁই মানে কি বলতো? অদম্য এক্স কৃষ্ণনগর সিটি অধুনা শ্যামবাজারের রকবাজ, কলকাতার আড্ডাবাজ ভটকাই চন্দ্র আমাকে বলল। মানেটা আমি জানি। রিজুদার জন্য চা ঢালতে ঢালতে বললাম আমি। তারপর বললাম, কুচিলা খাঁই মানে ওড়িশাতে ধনেশ পাখি। ধনেশ পাখি দেখেছিস তো চিড়িয়াখানায়? এবারে বলতো কুচিলা শব্দর মানেটা কি? উল্টে শুধলাম আমি। ভটকাই মনে হলো মুশকিলে পড়ে গেল। মুশকিলে সে পড়তে পারে, কিন্তু কোথাও বেশিক্ষণ পড়ে থাকার পাত্র সে নয়। কিন্তু আশ্চর্য, ভটকাইয়েরও সুমতি হলো। দুদিকে মাথা নেড়ে বাধ্য ককার স্প্যানিয়েলের মতো সে জানালো, জানে না। তারপর বলল, বলে দে আমাকে তুই। কুচিলা এক ধরনের ফল, যে গাছে ওই ফল ধরে তার নামও কুচিলা। ওই ফল খেতে ধনেশ পাখিরা খুব ভালোবাসে বলেই ধনেশ পাখিদের নাম কুচিলা খাঁই। ভটকাই এক মুহূর্ত চুপ করে থেকে বলল, হাউ ডেঞ্জারাস। এবার অবাক হবার পালা আমার। বললাম, এতে ডেঞ্জারের কি দেখলি? ডেঞ্জার নয়, তুই কাউটটা খেতে ভালোবাসিস, মাসিমা কদবেল খেতে ভালোবাসেন বলেই তোদের নাম হয়ে যাবে কাউটা খাঁই আর কদবেল খাঁই। রিজুদা ওর কথায় এত জোরে হেসে উঠল যে কাপ থেকে চা চলকে পড়ল ভালো শালটার ওপর। আমার আর রিজুদার হাসি থামলে আমি বললাম, কুচিলা ব্যাপারটা কি তা জানিস? রিজুদার হেভি রাইফেলটা তেল মোছা শেষ করে চেয়ারে 2 হাতলের ওপর রেখেও বলল, ব্যাপার আবার কি? কুচিলা কুচলারই খুব কাছাকাছি। কুচলা তো হিন্দি শব্দ, ময়লা কচলা বলে না। কুচলা ঠিকই আছে, কিন্তু কুচিলার সঙ্গে কুচলার সম্পর্ক নেই।
ওড়িয়া শব্দ এটি। তাই? ইয়েস স্যার। আর এই ধনেশ কিন্তু বড় ধনেশ, যার ইংরেজি নাম দ্য গ্রেটার ইন্ডিয়ান হর্নবিলস। সে যাই হোক, কিন্তু কি বিটকেল নাম রে বাবা, কুচিলা খাই। নাম বিটকেল হলে কি হয়, এ বড় গুণের গাছ। এই কুচিলা। কেন, কিসের গুণ? এই গাছের ফল দিয়ে যে ওষুধ তৈরি হয়, তা খাইয়েই তো মাসিমা তোর মতো ছিঁচড়ুগিকে দুপায়ে দাঁড় করিয়ে রেখেছেন। ব্যামো একেবারে টাইট। আমার ব্যামো? যেন গাছ থেকে পড়ে বলল ভটকাই। ওষুধটা কি তা তো বলবি? নাক্স ভূমিকা। হি রে, বলিস কি তুই? নাচ ভূমিকা 30? রিজুদা আবারও হেসে ফেলল। ভটকাইয়ের কথা শুনে বলল, নাক্স ভূমিকার বুঝি 30 ছাড়া অন্য কোনো স্ট্রেংথ হয় না? কী রে ভটকাই? ভটকাই ক্ষণকালের জন্য অফগার্ড হয়ে হেসে নিজের বোকামি মেনে নিল। ভারী সুন্দর জায়গাটা কিন্তু। চায়ের কাপে আর এক চুমুক দিয়ে আমি বললাম রিজুদার দিকে চেয়ে, হ্যাঁ, ভয়াবহ বলেই হয়তো বেশি সুন্দর। এবার চল, ওঠা যাক। ঠিক 8টায় খাবার টেবিলে দেখা হবে। আমরা যখন ব্রেকফাস্ট টেবিলে বসে জগবন্ধুর ভাজা, গরম গরম লুচি, বেগুন ভাজা, অমলেট আর রেঞ্জার বেহারা সাহেবের দিয়ে যাওয়া অতি উপাদেয় পোড় পিঠা দিয়ে প্রাতরাশ সারছি, সেই সময় বাইরে একটি জিপের শব্দ শোনা গেল। ইঞ্জিনের আওয়াজ বন্ধ হতেই সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে এলেন রঘুপতি বিশওয়াল সাহেব, ডিএফও। রিজুদা খাওয়া থামিয়ে বলল, নমস্কার, আসুন, আজতে আজ্ঞা হোক, বসুন বসুন। বিশওয়াল সাহেব হেসে চেয়ার টেনে নিয়ে বসলেন। বসবো নিশ্চয়, কিন্তু কিছু খেতে পারবো না, আপনি আমায় বলবেন না। কেন? 1 কাপ চা খাবারও কি টাইম হবে না? এত তাড়া কিসের আপনার? রিজুদা বলল। গম্ভীর মুখ করে বিশওয়াল সাহেব বললেন, সেই বাঘটা কাল মধ্যরাত্রিরে একটা মানুষকে মেরেছে। রিজুদা উত্তেজিত হয়ে খাওয়া থামিয়ে বলল, সত্য? সত্যি না হলে কি আমি এত দূরে এখানে আসি? আমি দেখলাম ভটকাইয়ের মুখে লুচি বেগুন ভাজা আটকে গিয়ে ওর চোখ গোল গোল হয়ে গেল হিউম্যান কিলের কথা শুনে। কোথায় হলো এই ঘটনাটা? রিজুদা শুধল। বিশওয়াল সাহেব চেয়ারে ঘুরে বসে ডান হাত সামনে ছড়িয়ে দিয়ে গরাধীন জানলা দিয়ে বাইরে দেখিয়ে বললেন, পর্বতের ওপর ওই গড়ের কাছে। আচ্ছা, সে গড়টা কোন জায়গায়? সেটা এখান থেকে যেতে গেলে এই শাম্ব গাঁ একটা পাওয়া যাবে পর্বতের নিচে। তো ওইখানে যাওয়ার পথে বাম দিকের পথে পড়বে। তার নাম ঝিঙ্কোপানি। 8-10টা কাবাড়ি ঘর রয়েছে সেখানে। সেই গাঁয়ের একজন ঝিঙ্কুকে ধরে নিয়ে গেছে বাঘটা। রিজুদাকে চিন্তিত দেখালো। তাকে এত উত্তেজিত কখনো দেখিনি। উত্তেজিত হলেই চিন্তিত দেখায়, এ চিন্তা অন্যরকম। আমাদের বলল, চল তাড়াতাড়ি খেয়ে নি রুদ্র ভটকাই। বলেই নিজে নাকে মুখে খাওয়া সেরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জামা কাপড় পরতে নিজের ঘরে যাওয়ার সময় বিশওয়াল সাহেবের আপত্তি সত্ত্বেও জোর করেই তাকে এক টুকরো পোটপিড়া আর 1 কাপ চা ঢেলে দিয়ে গেল রিজুদা। একটু পরেই আমরা 3 জনে তৈরি হয়ে বারান্দায় এলাম। বন বিভাগ আমাদের যে জিপটি দিয়েছিলেন সেটি মাহিন্দ্রা জিপ, বলতে গেলে নতুনই। বনেট খুলে ব্যাটারির জল, মোবিল সব নিজে দেখে নিল রিজুদা। আমি ড্রাইভিং সিটে উঠে ইগনিশন সুইচ ঘুরিয়ে দেখে নিলাম। পেট্রোলের ট্যাঙ্ক প্রায় ভর্তিই আছে। তেলের দরকার হলে আমাদের যেতে হবে শাম্বপানিতে। এখান থেকে প্রায় 40 কিলোমিটার মতো পথ। পথটা আগাগোড়াই কাঁচা, গেছে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। নালাও পেরোতে হয় 3টে। ফেয়ার ওয়েদার রোড সবে খুলেছে, জুন মাসের শেষে বন্ধ হয়ে যাবে। ওর চেয়ে কাছে আর কোনো পেট্রোল পাম্প নেই। রিজুদার ইশারাতে আমি ইঞ্জিন স্টার্ট করলাম। রিজুদা বিশওয়াল সাহেবকে বললেন, গোটা 2 ড্রামে করে যদি পেট্রোল আনিয়ে বাংলোতে রাখবার বন্দোবস্ত করেন তাহলে খুবই ভালো হয়। বিশওয়াল সাহেব বললেন, ঠিকাদারের ট্রাকে করে কালই পাঠিয়ে দেবেন পেট্রোল। রিজুদা হাত জোর করে বিশওয়াল সাহেবকে নমস্কার করে বললেন, কাল কিংবা পরশু আমি আপনার ওখানে যাব।
বিশ্বর সাহেবও নমস্কার করে বললেন, হ্যাঁ ঠিক আছে। জিপ এগিয়ে নিয়ে গেলাম আমি। বিশওয়াল সাহেব নিজের জিপের দিকে যেতে যেতে বললেন, টেক কেয়ার। আমি বললাম, কি ভালো না? ভটকাই শুধলো, কি? এই বিশওয়াল সাহেব। রিজুদা বলল, আমাদের দোষ কি জানিস? আমরা বাঙালিরা নিজেরা নিজেদের মস্ত বড় বলে মনে করি। আমাদের প্রতিবেশীদের, ওড়িয়া, অহমিয়া, বিহারি, এদের কাউকেই ভালো করে জানারও প্রয়োজন বোধ করি না আমরা কোনো দিন। আমি তো ওড়িশার সংস্কৃতি, নাচ, গান, সাহিত্য সব কিছুরই দারুণ অ্যাডমায়ারার। অনেক কিছুই শেখার আছে আমাদের ওদের থেকে। বিনয় তো অবশ্যই। আমরা ছেলেবেলায় শিখেছিলাম, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। কিন্তু ওই মুখস্থই করেছিলাম, জীবনে কাজে লাগাইনি। আমি চুপ করে থেকেই সায় দিলাম রিজুদার কথায়। রেঞ্জার সাহেব একজন ফরেস্ট গার্ডকে আমাদের গাইড হিসাবে এবং বন বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগের সেতু হিসাবে এই বন বাংলোতেই পোস্ট করে দিয়েছেন। উনি জিপও চালাতে জানেন। ভদ্রলোকের নাম হরেকৃষ্ণ বালা। কাল রাতে উনি বাংলোতেই ছিলেন, জগবন্ধুরই কোয়ার্টার্সে। রিজুদা নিজের 454-100 ডাবল ব্যারেল রাইফেলটা নিয়েছে সঙ্গে, জেফ্রি নাম্বার 2। আমার হাতে 366 ম্যানালিকার সোনার সিঙ্গেল ব্যারেল ম্যাগাজিন রাইফেল। ভটকায় শিকারি নয়, তবে ওর মেজমামার বন্দুক চালিয়ে বহরমপুরের বিলে বাদায় কাদা বগা জলাজিপি কামপাখি যে 2-4টে মারেনি তা নয়। রিজুদার ডাবল ব্যারেল বন্দুকটা ভটকাইয়ের হাতে, যতটা এবারে ব্যবহার করার জন্য তার চেয়ে অনেক বেশি মরাল সাপোর্টের জন্য। বালাবাবু আর ভটকাই পেছনে বসেছিলেন, আর রিজুদা আমার পাশে। রিজুদা বালাবাবুকে শুধলেন, সামনে যে দুর্গটা দেখা যাচ্ছে তার নাম কি হরেকৃষ্ণবাবু? সে গড়টা, তার নাম শিকারগড়। ও, এই তাহলে সেই বিখ্যাত শিকারগড়। অনুমান করেছিলাম। শিকারগড়ের নাম শুনে আমরা সকলেই তাকালাম ভালো করে সেদিকে। মানুষ আর হাতিতে পাথর বয়ে নিয়ে গিয়ে ওই পাহাড় চূড়ায় গড় বানিয়েছিল। কত মানুষের চোখের জল আর দীর্ঘশ্বাস ছড়িয়ে আছে ওই গড়ের পাথরে পাথরে, তা ঠাকুরানিই জানেন। আর এখন এখন কারা থাকে ওই গড়ে? কেউই থাকে না। রিজুদা হরেকৃষ্ণবাবুকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল সামান্য অধৈর্য গলাতে। জায়গাটা সম্বন্ধে পরিষ্কার ধারণা হয়নি রিজুদার এখনো। বিশওয়াল সাহেবের কাছে আগেই একটি ম্যাপ চেয়েছিল এই ফরেস্ট ডিভিশনের, সমস্ত গ্রাম এবং ফরেস্ট ব্লকের বিটের ডিটেলস চেয়ে। বিশেষ করে কোন কোন জায়গায় বাঘ মানুষ ধরেছে তা লাল কালিতে চিহ্ন দিয়ে, এবং কোন কোন তারিখে ধরেছে তাও। বিশওয়াল সাহেবের অফিসে সেই ম্যাপটা এখনও দিয়ে উঠতে পারেনি বলে রিজুদা একটু বিরক্ত আছে মনে মনে। এই ম্যাপটা কলকাতাতেই রিজুদার কাছে যাতে পৌঁছয় তারই অনুরোধ করেছিল রিজুদা। আর এদিকে বাঘে মানুষ মেরেছে সেই দিকে এগোচ্ছি আমরা, অথচ আমরা নানা রকম গল্প, কিছু প্রেস কাটিং এবং চিফ সেক্রেটারি পাঠানো একটা নোট ছাড়া অন্য কিছুই হাতে আসেনি। রিজুদার প্রশ্নের উত্তরে হরেকৃষ্ণবাবু বললেন, এখন ওই গড়ে ভূতপ্রেত বাস করে, সাপ নানা রকম, একটা ভাল্লুক পরিবার, আর নীনিকুমারীর বাঘও থাকে মাঝে মাঝে। গড়ের ভেতরের বাদুড়দেরও বাস আছে। আগে কখনো কখনো মানুষজন আসতো দূর থেকে, কোনো স্কুল কলেজের বা অফিসের ছেলেমেয়েরা বা বাবুরা পিকনিকে আসতো শীতকালে, কিন্তু পরপর 2টি পিকনিক পার্টির একজন পুরুষ এবং একজন মেয়েকে বাঘে ধরার পর কেউই আর ওই দিক মারায় না। ফরেস্ট ডিপার্টমেন্টের জিপও ওঠেনি ওই গড়ের পথে আজ বহু বছর। পাহাড়ের ওপরে শিকারগড়ে যাওয়ার পথটাও আর নেই, জঙ্গলে আর কাঁটা ঝোপে ছেয়ে গেছে। ঝকঝক করছে রোদ পথের পাশের সেগুন প্ল্যান্টেশনে। প্ল্যান্টেশন যত্ন করেই করেছিল ফরেস্ট ডিপার্টমেন্ট, কিন্তু বাঘের জন্য তলার আগাছা পরিষ্কার করা হয়নি কম করে 3-4 বছর। গরমের আগে দাবানলের হাত থেকে বাঁচানোর জন্য নালাও কাটা হয়নি, ফলে পথটাকে আগাছা আর ঘাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়েছে। জিপও আজকাল আসে কালে ভদ্রে। পায়ে চলা পথটি আগে চওড়া পথের মধ্যে এঁকে বেঁকে জেগে রয়েছে কোনো ক্রমে, তাতে সৌন্দর্য আরও বেড়েছে বই কমেনি। জিপটা চলেছে পাহাড়ি ঝর্ণা পেরিয়ে,
হিরেকুচির মতো জল ছিটিয়ে লাল মাটি ভিজিয়ে প্রায় হারিয়ে যাওয়া পথ ছুটেছে ক্রমাগত চড়াইয়ে উতরাইয়ে ঝাঁকাতে ঝাঁকাতে শিকারগড়ের দিকে। মিনিট করে জিপ চালানোর পর একটা সমকৌণিক বাঁক ঘুরতেই নাকে এলো হেমন্তর পাহাড় বনের এক ঝলক প্রভাতী গন্ধ, আর তারই সঙ্গে সঙ্গে গ্রামেরও একটি ঝিলিক চোখের ঝিলিক মেরে গেল। তারপরে পথটা আবার বাঁক নিতেই গ্রামটা মুছে গিয়ে গন্ধটা জোরদার হলো। তার একটু পরেই পথটা আবার সোজা হয়ে গিয়ে ঝিঙ্কোপানি গ্রামের দিকে মুখ করল। নামেই গ্রাম, অল্প কয়েকটি ঘর, ভেরান্ডার বেড়া লাগানো, পেঁপে গাছ, আম, লিচু, কাঁঠাল, গোবর লেপা উঠোন, স্নিগ্ধ ছায়া, গরু ছাগলের ডাক, মন্থর ঢিলে ঢালা চাল এখানের জীবনের। উলঙ্গ শিশু, অপুষ্টির শিকার হওয়া হাড়লিকলিক পিলে বের করা সব যুবকেরা, অন্ধ বৃদ্ধ, চারিদিকে চরম দারিদ্র আর হতাশা, অসহায় মানুষের করুণ সমর্পণ, সাষ্টাঙ্গ প্রাণীপাত, সমাজের পায়ে, সমাজ ব্যবস্থার পায়ে, নীনিকুমারীর বাঘেরও পায়ে। রিজুদা বলল, দেখ রে কলকাতার ভটকাই, এই হলো আমাদের ভারতবর্ষের গ্রাম, এই গ্রামই আমাদের দেশের অধিকাংশ গ্রামের আয়না। আমি বাইনোকুলারটা তুলে দুর্গটাকে ভালো করে দেখছিলাম। এই ঝিঙ্কোপানি গ্রাম থেকে শিকারগড় সামান্যই দূর, তবে এই গ্রামের সমতা থেকে প্রায় 300-400 ফিট উঁচুতে হবে। গড়ের তোরণটি ব্যাসল্ট পাথরে তৈরি, কোথাও কোথাও এবং বিশেষ করে তোরণের কাছে কোয়ার্টজও ব্যবহার করা হয়েছে, আর দেওয়ালের মধ্যে মধ্যে রেড স্টোন আছে। বোগেনভিলিয়া লতা আর জ্যাকারেন্ডা গাছে পুরো এলাকাটাই জঙ্গল হয়ে আছে। গড়ের দেওয়ালের পাশে পাশে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অমলতাস ইত্যাদি গাছ। একটা ময়ূর হঠাৎ ডেকে উঠল তীক্ষ্ণ কেয়া 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 করে গড়ের দিক থেকে। রিজুদা বলল, আমাকে দে তো বাইনোকুলারটা রুদ্র। বুনো ময়ূরের অতর্কিত তীক্ষ্ণ ডাক শুনেই ভটকাই চমকে উঠেছিল। জঙ্গলে প্রথমবার ময়ূর বা হনুমানের ডাক শুনে না চমকানোটাই আশ্চর্য। আমি ওর পিঠে হাত দিয়ে ফিসফিস করে বললাম, ময়ূর।